What's up? My name is Juboraj Naofel এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো আপনারা যারা নতুন বা অলরেডি শুরু করে দিয়েছেন, কিছুদিন ধরে কাজ করতেছেন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। সো আজকের ভিডিওতে আমি ট্রাই করব একটা গাইডলাইন দেওয়ার, যে কীভাবে আসলে আপনি আগালে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আপনি ভালো করতে পারবেন। কারণ অনেকেই দেখা যায় যে ভুলভালভাবে আগায়। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কথা শুরু হয়েছে, সো প্রথমেই শুরু করে দেবে একটা ফ্রেমওয়ার্ক, পরে দেখা যাচ্ছে যে মেইন কনসেপ্টগুলোই আসলে ল্যাক করতেছে, যেটার কারণে আসলে সে ভালো করে করতে পারতেছে না। সো সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো যে কোন বিষয়গুলো আসলে স্কিপ করা যাবে না শুরুর দিকে, এবং কোন বিষয়গুলো নিয়ে আগালে আপনি আসলে ভালোভাবে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে আগাতে পারবেন, হোপফুলি একটা গুড ক্যারিয়ার তৈরি করতে পারবেন। সো শুরুতে আমি আমার পরিচয়টা আরেকটু ডিটেলে বলে দিই। আমি হচ্ছি সফটওয়্যার ডেভেলপার, ফুল স্ট্যাক। তো বেসিক্যালি আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড সব মিলাই কাজ করি। সো আমার মনে হলো যে এটার উপর একটা ভিডিও বানানো উচিত। সবার আগে জানতে হবে হোয়াট ইজ ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, সোজা ভাষায় বিহাইন্ড দ্য সিন। ওকে, আমার পিছনে কি হচ্ছে সেই কমপ্লেক্সিটি তো আমি দেখতে পাচ্ছি না। ফর এক্সাম্পল, আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, লগ ইন করলেন, লগ ইন হয়ে গেল, আপনি ড্যাশবোর্ডে চলে আসলেন। এটা কীভাবে হলো? ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটে আপনাকে ডাটা শো করতেছে, এই ডাটাটা যে শো হচ্ছে এটা কীভাবে প্রসেস হয়ে আসতেছে, এই জিনিসগুলো হচ্ছে ব্যাকএন্ডের অংশ। ওয়েবসাইট এর ওই পার্টটা, যে পার্টটা হচ্ছে দেখা যায় না, সেটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। এপিআই হতে পারে, সেটা হতে পারে হচ্ছে আপনার ডেটাবেজের সাথে কমিউনিকেশন, সেটা হতে পারে কোনো সার্ভিস, ইত্যাদি অনেক বিষয় হতে পারে। সো এই পুরো ব্যাপারটা আসলে সার্ভার সাইডে হয়, ব্যাকএন্ডের কাজগুলো সার্ভার সাইডে। যারা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করে তারাই ব্যাকএন্ড ডেভেলপার, সোজা হিসাব। ইন্টারভিউ বোর্ডে আমি শুরুর দিকে একটা প্রশ্ন প্রায় ফেস করেছি, সেটা হচ্ছে হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস, প্লিজ এক্সপ্লেইন। নাও, আমার মনে হয়েছিল যে আমি এইসব প্রশ্নের উত্তর জানি, যেহেতু আমি পড়ালেখা করেছি কম্পিউটার সায়েন্সে, সেহেতু এই জিনিসগুলো আমাদেরকে পড়ানো হয়েছে বিভিন্ন কোর্সে। তো আমি মনে করতাম আমি জানি, তো আমি সেভাবে বলতাম। বাট কোনো না কোনো কারণে ইন্টারভিউ বোর্ডের সেই প্রশ্নগুলোর আনসার স্যাটিসফ্যাক্টরি মনে হতো না। আমি নিজেকে প্রশ্ন করা শুরু করলাম, কেন এরকম হচ্ছে? আমি তো উত্তর দিচ্ছি, বাট তারা একটু ডিটেল আনসার চায়। আপনাকে ডিএনএস সম্পর্কে জানতে হবে, আপনাকে জানতে হবে ডোমেন কি, আইপি কি, আপনাকে জানতে হবে ব্রাউজার টুলস সম্পর্কে, ব্রাউজার জিনিসটা কি, আপনাকে হোস্টিং সম্পর্কে জানতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, আপনাকে ক্লায়েন্ট সার্ভারের মডেলটা বুঝতে হবে। তো শুরুর দিকেই যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস ইন ডিটেইল। আপনাকে জানতে হবে বিভিন্ন প্রোটোকলস, যেমন এইচটিটিপি, এসএমটিপি, এইচটিটিপিএস, এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো কী, তো এরকম অনেক বিষয় চলে আসে। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো ইনিশিয়ালি আমি কি বলতেছি, হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস, এই জিনিসটা এখন থেকেই শেখা শুরু করে দেন ভালো করে, যাতে আপনি ইন্টারভিউ বোর্ডে এটার জন্য না আটকান। নাও দ্য ফান পার্ট কামস, লার্নিং এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার জন্য আপনি বসেছিলেন, রাইট? তো বেসিক্যালি আপনার ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা যায় যে কোনো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করলেই হবে। সেটা হতে পারে পিএইচপি, হতে পারে পাইথন, হতে পারে রুবি, হতে পারে জাভাস্ক্রিপ্ট। আগে ফ্রন্ট এন্ড শুধু ছিল, কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট এরকম রান টাইম চলে আসছে অনেকগুলো, যার মধ্যে নোড একটা, ডেনো আছে, এরকম অনেক রান টাইম চলে আসছে, যেটার কারণে জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন ব্যাকএন্ড ডেভেলপমেন্টও করা যায়। সো বেসিক্যালি এরকম অনেক স্ক্রিপ্টিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আসলে আপনি ব্যাকএন্ডে ডেভেলপ করতে পারবেন। ওকে, সো নাও ইউ নো হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস, নাও ইউ নো অ্যাবাউট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো হোয়াটস নেক্সট? এখন আপনাকে শিখতে হবে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গিটই শিখি। বাট শুধু যে গিট আছে তা না, আরও অনেক ভার্সন কন্ট্রোল সিস্টেম থাকতে পারে, বাট আমরা সবাই মোটামুটি গিট ইউজ করি, রাইট? তো গিট, অনেকেই গিট এবং গিট হাবের মধ্যে কনফিউজড হয়ে যান, দুটা কিন্তু সেপারেট জিনিস। ওকে, গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর গিট হাব হচ্ছে একটা রিপো হোস্টিং সার্ভিস। ওকে, গিট হাবের মতো আরও অনেক রিপো হোস্টিং সার্ভিস আছে, যার মধ্যে একটা হচ্ছে বিট বাকেট, আর একটা হচ্ছে কি গিট ল্যাব, তেমনইভাবে গিট হাব। তো গিট হাব, গিট ল্যাব, বিট বাকেট এরা গিটকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু গিট ইউজ করার জন্য গিট হাব থাকা জরুরি নয়।
ওকে, আপনি আপনার লোকাল মেশিনেও গিট ইনস্টল করে ভার্সন কন্ট্রোল সিস্টেম ইউজ করতে পারবেন। তো এরকম অনেক সিস্টেম আছে গিটহাবে যেটা কিনা পুরো একটা রিপোস্টিং সার্ভিস সহ আরও অনেক এক্সট্রা ফেসিলিটি দিয়ে থাকে। বাট গিট এবং গিটহাব দুইটা সেপারেট জিনিস, দুইটাকে কখনো একসাথে করবেন না। মোট কথা হচ্ছে আপনার একটা রিপোস্টিং সার্ভিস সম্পর্কে আইডিয়া থাকলে ভালো, যেটার মধ্যে আমি বলবো আপনি গিটহাব ইউজ করতে পারেন, এবং আপনার গিট জিনিসটা জানতে হবে, যেটা কিনা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, সেটা আপনার জানতে হবে। কারণ আপনি যখন প্রজেক্টে কাজ করবেন তখন আপনি হয়তো বা মাল্টিপল লোকদের সাথে কোলাবোরেট করে কাজ করবেন। আপনার যেই প্রজেক্টের ফাইলগুলো আছে সেগুলোর মধ্যে যে চেঞ্জেসগুলো, সেই চেঞ্জেসগুলো ট্র্যাক করতে হবে। তো এই সব কিছুর জন্য আপনার ভার্সন কন্ট্রোল সিস্টেম অত্যাধিক জরুরি যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কোনো কাজ করতে চান, সেটা ফ্রন্ট এন্ড হোক, ব্যাক এন্ড হোক, এনিথিং হোক। সফটওয়্যার বানাতে হলে আপনার প্রজেক্টের ফাইলগুলোর মধ্যে যেই কমিট হিস্টোরিগুলো আছে সেগুলো ট্র্যাক করতে হলে আপনাকে অবশ্যই একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো আপনার লাগবে, আপনি জব করার ক্ষেত্রেও লাগবে, আপনার পার্সোনাল যখন প্রজেক্ট তৈরি করবেন তখনও লাগবে। এই স্টেজে এসে আমরা এখন জানবো হচ্ছে ডেটাবেস সম্পর্কে, ডেটাবেসের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে এবং ডিবিএমএস সম্পর্কে। আমরা বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শিখতে পারি। এর মধ্যে মাইএসকিউএল রয়েছে, পোস্টগ্রেস রয়েছে। যে দুটার নাম বললাম এগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। দেন চলে আসে হচ্ছে নোএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যার মধ্যে রয়েছে হচ্ছে আপনার মঙ্গোডিবি, যেটা কিনা মার্জটেকের অংশ, এবং মার্জটেকের যে এমটা সেটাই আসলে মঙ্গোডিবি। দেন হচ্ছে আপনার অনেক কি ভ্যালু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস রয়েছে, যার মধ্যে রয়েছে হচ্ছে রেডিস একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ইউজ করেছি ক্যাশিংয়ের জন্য। তো এরকম অনেক অপশন চলে আসবে আপনার সামনে। আপনি জাস্ট সার্চ করে বের করতে হবে ইন্টারনেটে, যে ডেটাবেস সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে চলে আসবে ইন্টারনেটের যুগ। সো আপনিও কাজ করছেন ওয়েব ডেভেলপমেন্ট, যত সার্চ করবেন তত বেটার, যত সার্চ করার প্রবণতা বাড়বে, যত বেশি আপনি নিজে খুঁজে বের করতে পারবেন, তত ভালো ডেভেলপার হতে পারবেন। সো একটু ট্রাই করবেন বিভিন্ন জিনিস সম্পর্কে ঘাটাঘাটি করতে, জাস্ট ভিডিও দেখে বসে থাকবেন না। ভিডিও থেকে একটা জিনিস জেনারেট হয়েছে, একটা কনসেপ্ট বুঝতে পেরেছেন, সেটা সম্পর্কে আরও বেশি আইডিয়া জেনারেট করা যায় কিনা সেই সম্পর্কে আপনার আসলে ধারণা থাকলে বেটার বলে আমি মনে করি। দেন চলে আসে ডেটাবেসের আরও অনেক ধরনের কনসেপ্ট চলে আসে, যেমন অ্যাসিড প্রপার্টিস, চলে আসে হচ্ছে নর্মালাইজেশন, দেন চলে আসে হচ্ছে ট্রানজ্যাকশন, এরপরে হচ্ছে ডেটাবেসের স্কেলিং। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। ইন্টারভিউ বোর্ডে খুব কমন কোয়েশ্চেন্সগুলোর মধ্যে হচ্ছে ট্রানজ্যাকশন কি, অ্যাসিড প্রপার্টিস কি। তো এই জিনিসগুলো সম্পর্কে ইন্টারভিউ প্রায় জিজ্ঞাসা করা হয়। তো আমি মনে করি যে যদি আপনার এগুলো ক্লিয়ার করে না যান তাহলে হয়তোবা সেই প্রশ্নগুলোর উত্তর ঠিকমতো দিতে পারবেন না। সো আই হোপ ইউ উইল স্টাডি অন দিস কাইন্ড অফ টপিকস। এখন পর্যন্ত আমি যা বলেছি সেগুলো ছিল একদম মাস্ট লার্ন টপিকস, যেগুলো দিয়ে আপনি শুরু করেছেন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কেরিয়ার। বাট আপনার অনেক অ্যাডভান্স কনসেপ্ট চলে আসবে এখন, যেগুলো নিয়ে আপনি ধীরে ধীরে কাজ করতে করতে শিখে নিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট। ওকে, আপনি হয়তো আপনার ব্যাকএন্ডের মধ্যে কিছু এপিআই তৈরি করেছেন, যেগুলো দিয়ে আপনি অন্যান্য সিস্টেমসকে সার্ভিস দিবেন। তো তারা আপনার সিস্টেমের সাথে কমিউনিকেট করার জন্য আপনার সাথে এপিআই এর মাধ্যমে কমিউনিকেট করে নিতে হবে। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে আপনার যে ফ্রন্ট এন্ডটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে দিচ্ছেন, এবং আপনার ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট সাইড থেকে আপনার সার্ভার সাইডে কমিউনিকেট করবে। তো সেক্ষেত্রেও আপনার এপিআই ডেভেলপমেন্ট প্রয়োজন হতে পারে। অথবা আপনি অন্যান্য থার্ড পার্টি এপিআই থেকে ডেটা ফেচ করে নিয়ে আসতে হবে বা ডেটা পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার আসলে এপিআই ডেভেলপমেন্ট শিখে নিতে হবে। তো ফর এক্সাম্পল আমার গুগলের থেকে কিছু এপিআই ইউজ করতে হবে। ধরেন গুগলের ওথ ইউজ করতে হবে যাতে আমি গুগলের মাধ্যমে লগ ইন করতে পারি। ওকে, তো এই যে গুগলের মাধ্যমে আমি লগ ইন করবো, গুগলের এপিআই ইউজ করতে হবে। তো এপিআই সম্পর্কে আপনার জেনে রাখতে হবে। এক্ষেত্রে রেস্ট এপিআই, সোপ, জিআরপিসি, জেসন এপিআই, অথেন্টিকেশনের কনসেপ্টগুলো, ওথ কনসেপ্টগুলো, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম যারা কিনা বিভিন্ন ধরনের এপিআই সার্ভিস প্রোভাইড করে থাকে, এসব সম্পর্কে আপনার জানতেই হবে, মাস্ট জানতে হবে। জেডাব্লিউটি সম্পর্কে জানতে হবে, আর অনেক জিনিসপত্র সম্পর্কে জানতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে
আপনাকে ঘাঁটতে হবে, এপিআই সম্পর্কে জানতে হবে। জরুরি না যে আপনি আসলে সব কিছু একদিনে শিখে গেছেন, রাতারাতি শিখে গেছেন। এটা একটা খুবই লম্বা প্রসেস। আপনি কাজ করছেন, আপনি শিখতেছেন, আপনি কাজ করছেন, আপনি শিখতেছেন, ট্রাই করতেছেন, দেন ধীরে ধীরে আসলে আপনার মাথার মধ্যে জিনিসপত্র ঢুকতেছে। আপনি ওয়েবসাইট তৈরি করছেন, এটার মধ্যে এপিআই সব কিছু অ্যাড করে দিয়েছেন, ভালো করে ডাটাবেস কানেকশন এস্টাবলিশ করছেন, ডাটাবেসে ভালো করে ডাটা স্টোর করে রাখছেন, ওয়েবসাইট চলতেছে। এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটটার পারফরমেন্স নিয়ে চিন্তা করতে হবে, ওই ওয়েবসাইটটার যে সিকিউরিটি সেটা নিয়ে চিন্তা করতে হবে। কারণ আপনার ওয়েবসাইটের মধ্যে একটা খুবই এক্সপেন্সিভ প্রসেস মনে করেন, একটা খুবই এক্সপেন্সিভ একটা কাজ, যেটা কিনা কিছু ইনপুটের জন্য সবসময় সেম রেজাল্ট দিবে। তো এই জিনিসগুলোকে আপনার ক্যাশ করে রাখতে হতে পারে, যাতে আপনি দেখা মাত্র, ওটা পাওয়া মাত্রই আপনি একটা রেজাল্ট দিয়ে দিতে পারেন, আপনাকে বারবার এই কাজটা করতে হলো না। আপনার ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে আপনাকে ভাবতে হবে। এমন যাতে না হয় যে কেউ আপনার ওয়েবসাইটকে হ্যাক করে ফেলতেছে, ক্র্যাক করে ফেলতেছে, যে কোনো কিছু ঢুকাই দিচ্ছে। তো এটা আপনার ইউজারদের জন্য ভালো না, বিজনেসের জন্য ভালো না, রাইট? সো বেসিক্যালি আপনাকে ওয়েব সিকিউরিটি নিয়েও ধীরে ধীরে ঘাঁটতে হবে। আমাদের অনেকের ধারণা যে যারা ডেভেলপার তাদের টেস্টিং সম্পর্কে বেশি জানার দরকার নাই, বাট কিছু এক্সটেন্ট পর্যন্ত আপনার টেস্টিং সম্পর্কেও জেনে রাখা ভালো। এখান পর্যন্ত আপনার একটু ভয় লাগতে পারে যে আপনাকে তো অনেক কিছু শিখতে হচ্ছে, রাইট? তো বেসিক্যালি এটা একটা খুবই লম্বা প্রসেস, আমি আগেও বলছি। আপনি ধীরে ধীরে শিখবেন, কাজ করতে করতে শিখবেন। একটা কাজ করতেছেন, তখন আপনার হয়তো বা কোনো একটা জিনিস প্রয়োজন হচ্ছে, আপনি সেটা শিখে নিচ্ছেন, আবার প্রয়োজন হচ্ছে, আবার শিখে নিচ্ছেন। এভাবেই আসলে ব্যাপারটা চলতে থাকবে। ডাইনামিক ইন্ডাস্ট্রি, এটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে, প্রতি বছর নতুন নতুন টেকনোলজি আসছে। তো এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একটাই ওয়ে, সেটা হচ্ছে নিজেকে সবসময় আপডেটেড রাখা। আপনি যদি শেখা বন্ধ করে দেন নিজেকে আপডেট করা বন্ধ করে দেন, তাহলে এই ইন্ডাস্ট্রি থেকে আপনাকে ছিটকে পড়ে যেতে হবে। সো এই এই ইন্ডাস্ট্রিতে আসলে আপনার শেখার কোনো শেষই নাই, শিখতেই থাকতেই হবে, শেখার মধ্যেই থাকতে হবে। যদি আপনি মেন্টালি সেই প্রেশারটা নিতে পারেন, যদি আপনি সেরকম স্ট্রং মেন্টালিটির লোক হন এবং আপনার মধ্যে শেখার আগ্রহ থাকে এবং আপনি শেখার মধ্যে থাকতে পারেন কন্টিনিউয়াসলি, তাহলে আসলে আমি বলবো যে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসেন, ওয়েব ডেভেলপমেন্টে আসেন, কাজ করেন। কিন্তু যদি মনে করেন যে আপনার সেই ধৈর্যটা নাই, তাহলে হতে পারে আপনার কখনো প্রমোশন হচ্ছে না, অথবা জব পাইতে সমস্যা হচ্ছে, অথবা একটা সময় আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে ছিটকে পড়ে গেছেন। তো আমি মনে করি যে যদি আরও বেশি অ্যাডভান্স কনসেপ্ট আপনারা জানতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন। আমার চোখে যখন যেটা পড়বে তখন আমি ভিডিও দিয়ে দিব। এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে আস্ক করবেন। আই এম দেয়ার অ্যান্ড আই উইল ট্রাই টু আনসার। তো আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হ্যাপি কোডিং।